বাইক ওই আসছে, ওনাদেরকে বললাম 100 টাকা নিল, পার করে দেবে বললো আমাদের হাত। আর নিচে বয়ে যাচ্ছে হাতানিয়া দোয়ানিয়া রিভার। তো ভালো লাগছে, সন্ধে হয়ে গেছে, আকাশের কালারটা দেখো, এই দিকটা দেখো, এই দিকটা দেখাচ্ছে, এই দেখো মসুল ধারে বৃষ্টি হচ্ছিল। তা বৃষ্টি হচ্ছিল বলে এখানে একটা দোকান থেকে আমরা দাঁড়িয়ে, কতটা করে জল উঠছে। গুড মর্নিং ফ্রম জয়নগর। কোন দিকে? এই দিকে বলছে। জয়নগরে বন্ধুদের বাড়ি ছিলাম, আর আজকে যাচ্ছি হচ্ছে এখন আমরা মৌসুনি আইল্যান্ডের দিকে। আর মৌসুনি আইল্যান্ড হচ্ছে ঠিক নামখানার ওপারে। বকখালি ঘুরতে গেলেও ঘোরা যায় মৌসুনি আইল্যান্ড, সেই মৌসুনি আইল্যান্ডে ঘুরতে যাচ্ছে। এখন যেহেতু হালকা হালকা বর্ষা আছে, তো তাই বর্ষাকালে ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 6:40, আর আমরা এই জয়নগর থেকে আমরা কুলপি রোড ধরবো। তো জয়নগর রেলওয়ে স্টেশনের পাশ থেকে আমরা কুলপি রোড নেবো। আর এই কুলপি রোড কিন্তু মাধবপুর, তারপর লক্ষ্মীকান্তপুর পাশ দিয়েই যাচ্ছে, একদম সোজা রাস্তা গিয়ে কুলপিতে কানেক্ট করছে। কুলপি থেকে আমরা বাঁদিকে নিয়ে নেব, সেই যে জয়নগর রেলওয়ে স্টেশন, তাই তো পাশেই হচ্ছে জয়নগর রেলওয়ে স্টেশন। এই আমরা জয়নগর থেকে সোজা হচ্ছে কুলপি রোড নিয়ে নিয়েছি, এটা কিন্তু কুলপি রোড। আর এই রাস্তাটা এখন সোজা যাব, গিয়ে এটা হচ্ছে আমাদের কানেক্ট করবে হচ্ছে যে বকখালি ডালখোলা রোড, যে NH-12, যে রাস্তাটা সোজা ডায়মন্ড হাবড়া থেকে কাকদ্বীপের দিকে যাচ্ছে, মানে কাকদ্বীপ নামখানার দিকে, ওই রাস্তাটাকে আমরা কানেক্ট করব। আর এটা কিন্তু জয়নগর। সকালবেলা একটু জ্যাম ট্যাম আছে আমাদের, আরও সকালবেলা বেরোনোর কথা ছিল, বেরোতে পারিনি কারণ আজকের আর্জেন্টিনার খেলা ছিল। স্টেশন মোড় এটা, মানে হচ্ছে 2 নম্বর গেটের কাছে, জয়নগর মজিলপুর রেলওয়ে স্টেশনের কাছে। আর এই জয়নগর কিন্তু মোয়া বিখ্যাত, সবাই জানো। শীতকালে প্রচুর কিন্তু মোয়া বিক্রি হয়, যে মোয়াতে সব জায়গায় ব্র্যান্ডিং জয়নগর। আচ্ছা, এখানে রামকৃষ্ণতে নাকি সব থেকে ভালো মোয়া পাওয়া যায়। এই যে তো এই দোকানটা, তাই তো জানি না, ও বলছে, যেহেতু ওর আমার বন্ধুর নাম হলো সৌম্যদীপ, ওর বাড়ি হচ্ছে এই জয়নগরে। এটা এখনও এটা হচ্ছে বিষ্ণুপুর মোড়। আর এই বিষ্ণুপুর মোড় থেকে নেব হচ্ছে ডান দিকে নিলাম। কিন্তু এখন বর্ষা সত্যি বলতে পড়ে গেছে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে না, আকাশ পুরো মেঘাচ্ছন্ন। আর ওয়েদার প্রেডিকশান দেখলাম আজকাল 2 দিনই বৃষ্টি হবে। যাই হোক, আজকের হচ্ছে তারিখ হচ্ছে 4 তারিখ জুলাই মাসের, আজকের হচ্ছে 4 তারিখ। আর এখন ঘড়িতে বাজে 7টা বেজে গেছে ঘড়িতে। আর আমাদের টাইম দেখাচ্ছে ওই 2.5 ঘন্টা মতন লাগবে মৌসুমি আইল্যান্ডে যেতে 2.5 ঘন্টা লাগবে দেখাচ্ছে। আর এবার ওখানে তো গিয়ে নৌকা পার করতে হবে, নৌকায় করে বাইক পার করতে হবে। টাইম কত কি লাগবে জানি না। এই রাস্তায় প্রচুর ট্রাক চলছে। ও হ্যাঁ, ডান হাতের মাঠটা দেখো পুরো সবুজ। আর এই বর্ষাকালে কিন্তু ন্যাচারাল বিউটিটা আরও বেড়ে যায়। এই জায়গাটার নাম হলো মাধবপুর, পাশেই হচ্ছে মানে বাঁ হাতে হচ্ছে মাধবপুর রেলওয়ে স্টেশন, আর মাধবপুরের পরেই আসছে হচ্ছে লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। পাশে ট্রেন যাচ্ছে, সেই যে বললাম না পাশ দিয়ে হচ্ছে রেল লাইন আছে। লক্ষ্মীকান্তপুর এই রেল স্টেশনের কাছে কত জ্যাম, অনেক জ্যাম, দাঁড়িয়ে যেতে হচ্ছে, ঠিক আছে। পাশ দিয়ে যেটুকু যাওয়া যায়, অনেকটাই জ্যাম, অনেকটাই। কুলপিতে ঢুকছি আর এদিকে দেখো বৃষ্টি হয়েছে, মানে কিছু আগেই বৃষ্টি হয়েছে, রাস্তা এখনও ভিজে। কুলপিতে চলে আসলাম। আর এই কুলপি থেকে আমরা কিন্তু নেব হচ্ছে বাঁদিকে, ডান দিকে গেলে ডায়মন্ড হাবড়া, উচ্চারণটা হবে ডায়মন্ড হারবার। আমি বারবার ডায়মন্ড হাবড়া উচ্চারণ করেছি, যার জন্য আমি দুঃখিত। কারণ যাওয়ার সময় আমি সোজা ডায়মন্ড হাবড়া হয়ে যাব,
কারণ কি এই শুধু জয়নগরে ছিলাম বলে আমি এই কুলপি রোড ধরে এসে কুলপিতে কানেক্ট করে ওই বকখালি ডায়মন্ড হাবড়া রোড নিয়েছে। এই দেখো কাকদ্বীপ ওখান থেকে 25 কিলোমিটার, ডায়মন্ড হাবড়া 18 কিলোমিটার। আর আমরা পিছন দিকে ফেলে আসলাম লক্ষ্মীকান্তপুর। আর এই যে হচ্ছে কুলপি মোড়। আর আমরা এখান থেকে বাঁ দিকে নেবো, ডান দিকে চলে যাচ্ছে ডায়মন্ড হাবড়া, বাঁ দিকে এই আমরা বাঁ দিকে মানে নামখানা, তারপর বকখালি, মৌসুনি আইল্যান্ড, কাকদ্বীপ এই দিকটা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কুলপি বাজার। আমি বলেছিলাম যে আমার চিংড়িঘাটা থেকে সমস্ত ভিডিও আমি শুরু করি, কিন্তু এবারে করতে পারিনি। কারণ কি রাতে এসেছি জয়নগর, মানে রাতের ভিডিও ফুটেজ ভালো আসে না গোপ্রোতে। তবে মৌসুনি আইল্যান্ড, বকখালি, তারপর লালগঞ্জ সি বিচ, ফেজারগঞ্জ, কার্গিল সি বিচ, হেনরি আইল্যান্ড, জম্মু আইল্যান্ড, এগুলো কিন্তু শনি রবিবার যে অফিসের ছুটি থাকে ওই ছুটিতে কিন্তু কভার করে নেওয়া যায়। আর মানে মৌসুনি আইল্যান্ড আসতে হলে অনেক কিন্তু পথ খোলা আছে, বাসেও আসা যায়। ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস আছে 7 মাইল নেবে, ওখান থেকে টোটো ধরে চলে যাবেন। ট্রেন আছে, শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানাতে নেবে, ওখান থেকে টোটো, বাস, অটো আছে, ধরে চলে যাবেন। মানে এই জায়গাটা হচ্ছে শ্রীনগর, কিন্তু এটা কাশ্মীরের শ্রীনগর না, এটা হলো দক্ষিণ 24 পরগনা শ্রীনগর। কুলপির পরে এই জায়গাটা পরে শ্রীনগর। শুধু ওয়েদারটা দেখো, মানে গরম ছিল, মানে ঘুরতে ভালো লাগে। আর ওয়েদার যদি এই রকম হয় তাহলে ঘোড়াটা আলো পুরো জমে ক্ষীর। করঞ্জলির বোর্ড দেওয়া আছে বাবা, এখানে হিন্দিতে লেখা আছে আবার করঞ্জলি, আর ইংলিশে। এটা হলো নিশ্চিন্তপুর। বাঁ হাতে দেখলাম একটা অ্যারো দেওয়া আছে বোর্ড, নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন। আর এর পরেই তো বলছিলাম এই যে বোর্ড দেওয়া আছে নিশ্চিন্তপুর। এর পরেই আসছে হচ্ছে আমাদের কাকদ্বীপ। যারা কলকাতা থেকে আসবেন তারা কিন্তু সোজা ডায়মন্ড হাবড়া হয়ে আসতে হবে, মানে হচ্ছে বেহালা, জোঁকা, ঠাকুরপুকুর ওই রোডটা নিয়ে, তারপর ওই রোডটা দিয়ে আসলে কিন্তু পৈলান মন্দির পড়বে। আপনারা ঘুরতে আসার সময় পৈলান মন্দিরও দেখে নিতে পারবেন, দারুণ দেখতে মন্দিরটা। বাবা ওদিকে জোরে বৃষ্টি পড়ছে সৌম্যদীপ, সেই দেখ ওদিকে জোরে বৃষ্টি পড়ছে, সেই আগের দিকে পুরো সাদা হয়ে গেছে, মানে আগের দিকে জোরে বৃষ্টি পড়ছে। আমাদের একটা জায়গায় দাঁড়াতে হবে, এখানে দাঁড়াই দেখি। এ কী করবি রে? এই জায়গাটায় বৃষ্টি এসেছিলো, দাঁড়ালাম 10 মিনিট মতন। দেখো বৃষ্টি মোটামুটি ভালোই জোরে বৃষ্টি এসেছিলো, আবার দেখো আকাশ পরিষ্কার হয়ে গেছে, মানে আবার রোদ উঠে গেছে। তখন পুরো অন্ধকার টাইপের হয়ে গেছিলো, আবার রোদ উঠে গেছে। আমি দাঁড়িয়ে যাই, আমাদের তো ভালোই লাগছে। এই যে রাস্তাটা এদিকে কিন্তু পেছনে সোজা ডায়মন্ড হারবার চলে গেছে। আমি হচ্ছে হয়তো উচ্চারণটা ভুল করতে পারি, ডায়মন্ড হাবড়া বলে অ্যাকচুয়ালি অভ্যাস হয়ে গেছে, ডায়মন্ড হারবার হবে ওটা। যাই হোক, এর আগের ভিডিওতে আপনারা অনেকে বলেছেন, যাই হোক আমার উচ্চারণের ভুল হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর এই কাকদ্বীপে ঢোকার আগে দেখলাম ওখানে পুলিশ ধরছে। যাই হোক আমাদেরকে দাঁড় করায়নি, যদিও আমি গাড়ি জোরে চালাচ্ছি না, যে কারণে পুলিশ ধরছে না। গঙ্গাসাগর হচ্ছে 36 কিলোমিটার। মানে এই যে মোড়টা আছে, এই মোড়টা থেকে হচ্ছে ডান দিকে গেলে হচ্ছে গঙ্গাসাগর, মানে ফেরিঘাট পাওয়া যাবে। ফেরিঘাটে করে ভেসেলে করে বাইক 4 চাকা পার করতে হবে, করে তারপর গঙ্গাসাগরে যাওয়া যাবে। এই যে এই মোড়টা থেকে, এই মোড়টা থেকে ডান দিকে গেলে গঙ্গাসাগর। সিগন্যাল আছে, এই যে ডান দিকে চলে যাচ্ছে দেখো, সেই একটা বড় গেট দেওয়া আছে গঙ্গাসাগরের। ওই যে এটা হচ্ছে গঙ্গাসাগর চলে যাচ্ছে এই দিকটা। যাই হোক আমরা কাকদ্বীপে ঢুকছি, আর ডান হাতে যে রাস্তাটা দেখালাম ওটা তো গঙ্গাসাগর চলে যাচ্ছে। গঙ্গাসাগর হচ্ছে কপিলমুনি আশ্রম, খুব বিখ্যাত। মানে সেই মকর সংক্রান্তিতে সারা ভারতবর্ষ থেকে কি এমন দেশ, প্রচুর পুণ্যার্থী আছে, প্রচুর পুণ্যার্থী ওখানে পুণ্য স্নান করতে আসে। কাকদ্বীপ বোর্ড এই লেখা দেখলাম, মানে কাকদ্বীপে অলরেডি আমরা ঢুকে গেছি। আর এই কাকদ্বীপের পরেই আসছে হচ্ছে নামখানা, বেশি দূর না এখান থেকে যদিও। এই কাকদ্বীপ বাজারে এই মন্দিরটা দেখো, দারুণ লাগছে মন্দিরটাকে, মানে পুজো হচ্ছে মন্দিরে। এই যে গাড়িগুলো ঢুকছে, এই রাস্তাটা কিন্তু পাথর প্রতিমা চলে যাচ্ছে, আর বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি এসে গেছে। এরকম ঘন ঘন বৃষ্টি এসে যাচ্ছে, একটা
জায়গা দেখে তো আমাদের দাঁড়াতেই হবে, না হলে হবে না। এ বাবা, জোরে বৃষ্টি এসে গেছে। নাম 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 একটু দা। আর জোরে বৃষ্টি এসে গেল, দেখো এই দোকানটায় দাঁড়ালাম, জোরে বৃষ্টি, এইরকম বৃষ্টি আসছে আর থামছে, বিশাল জোরে বৃষ্টি পড়ছে, বিশাল জোরে। আর এখন দাঁড়িয়ে আছি কাকদ্বীপে। আমরা তো রেনকোট নাই না, এবার মনে হচ্ছে কত বিপদে পড়েছি, একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে হালকা ফুলকা বৃষ্টি আসছিল, কিন্তু এবারে এই বৃষ্টির পরিমাণটা অনেক অনেক মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর এখন দেখো আবার রোদ উঠে গেছে। আর এই কাকদ্বীপ থেকে মৌসুনি আইল্যান্ডের দূরত্ব হলো 35 কিলোমিটার মতন। আর সামনে আসছে নামখানা, নামখানা আর 9-10 কিলোমিটার মতন বাকি আছে। মানে কাকদ্বীপ থেকে 12 কিলোমিটার মতন ডিস্ট্যান্স, 12 থেকে 14 কিলোমিটার এরকম ডিস্ট্যান্স। কাকদ্বীপ থেকে আসার পরে উকিলের হাট পড়লো, এটা উকিলের হাট, তারপর নামখানা। মাঝে মাঝে এরকম বৃষ্টি আসছে, মানে কিছুটা রাস্তা আসছি দাঁড়াচ্ছি আবার যাচ্ছি, কিছুটা রাস্তা আসছি দাঁড়াচ্ছি আবার যাচ্ছি, জোরে বৃষ্টি এসে গেছে। আর গোপ্রোটা আবার ঢাকা দিতে হবে। বৃষ্টি আসছে যাচ্ছে, বৃষ্টি আসছে যাচ্ছে। আর এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 117 দেখাচ্ছে, কিন্তু গুগল ম্যাপ আবার জাতীয় সড়ক দেখাচ্ছে 12। এই যে নামখানা ওভারব্রিজ, এই ব্রিজটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, অনেকটা চওড়া ব্রিজ কিন্তু। আর আমরা ব্রিজে কিন্তু উঠে গেছি। আর এবারে, আগের বারে দাঁড়িয়েছিলাম ব্রিজের ওপরে, এবারে আর দাঁড়াবো না, কারণ বৃষ্টি আসছে তো, ওই কারণে দাঁড়াবো না। দেখো ব্রিজে শুধু ভিউটা দেখো, আর নিচ দিয়ে সেই দেখো জাহাজ ট্রলার সব দেখা যাচ্ছে, কত ট্রলার দেখো সেই সব দাঁড়িয়ে আছে। আর নিচে বয়ে যাচ্ছে হাতানিয়া দোয়ানিয়া রিভার, কত ট্রলার এই জায়গাটায়, দেখো কত ট্রলার এই জায়গাটায়। দারুণ লাগছে ব্রিজটাকে। এই দেখো, আগে এখান থেকে কিন্তু নিচ দিয়ে পার হতে হতো, এখন আর পার হতে হয় না। আর এই সাইডটা দেখো শুধু নারকেল গাছ দেখা যাচ্ছে। বকখালি আইল্যান্ডে কিন্তু ঢুকে গেছি, মানে এখানে কিন্তু ছোট ছোট প্রচুর আইল্যান্ড আছে। বকখালি আইল্যান্ড, সাগর আইল্যান্ড, তারপরে ওই যে আমরা যেটাই যাব মৌসুনি আইল্যান্ড, মানে প্রচুর এইরকম ছোট ছোট আইল্যান্ড আছে। এটা কিন্তু গঙ্গা সব, এগুলো সব বদ্বীপ এলাকা। এই আইল্যান্ডে কিন্তু চাষবাস প্রচুর হয়, চাষবাস বলতে ধান গাছ প্রচুর আছে, প্রচুর ধান গাছ। এটা দক্ষিণ চন্দ্রনগর বাজার, 7 মাইল ঢুকছি, এই 7 মাইল বাজারে ঢুকছি। 7 মাইল বাজার থেকে মানে হচ্ছে আমরা ডান দিকে নেব, এই যে 7 মাইল বাজার। এই বাজারটা কিন্তু জাঁকজমকপূর্ণ আছে। এর আগে যে কয়েকটা বাজার দেখলাম অত কিন্তু জাঁকজমকপূর্ণ ছিল না। এই বাজার থেকে আমরা এবারে নেব হচ্ছে ডান দিকে, দেখে এই 7 মাইল থেকে এই ডান দিকে নিয়ে নিচ্ছে মৌসুমি আইল্যান্ড যাওয়ার জন্য। মৌসুনি আইল্যান্ড দেখো, এটা 7 মাইল বাজার থেকে এই নিয়ে নিলাম ডান দিকে। তো দুই সাইডে কাঁটা গাছ ভর্তি, এখানে কিন্তু দুই সাইডে সেই বাবলা কাঁটা দেখো, রাস্তায় পড়ে থাকলে তো চাকা লিক হয়ে যাবে। তো দুই সাইডেই কাঁটা গাছ। আর এই সমুদ্র উপকূলবর্তী এলাকায় এই কাঁটা গাছ প্রচুর হয়, কিন্তু প্রচুর হয়। ও আর হাওয়া হচ্ছে, আর এইরকম সুন্দর রাস্তা, দারুণ লাগছে কিন্তু আমাদের। হো দেখো, আর এই সাইডে সব ধান চাষ হচ্ছে। তো চলে এসেছি মানে নদীটার কাছে, এই নদীটা পার হবো হুজুতের খেয়াঘাট। আমি ফার্স্ট টাইম মৌসুনি আইল্যান্ড যাচ্ছি, কেমন এক্সপিরিয়েন্স দেখেই তো বুঝতে পারবে। এই যে নদীতে চলে এসেছি, এখান থেকে আমাদের বাইক পার করতে হবে। বাবা নদীতে কত জল, এই যে পার করবো, নিয়ে যেতে পারলে কোনটা ভালো হবে? আপনারা কি নিয়ে নামিয়ে দেন?
আমরা করবো। 7 টাকাটা কোথায় নিয়ে যাবে? সবই ওপারে নিয়ে যাবে। এই খেয়াঘাটটার নাম কি? হুজ্জাইতের খেয়াঘাট, তাই তো? হ্যাঁ, আরে বুক করা নেই, ওপারে গিয়ে না না আমরা থাকবো কালকে। আচ্ছা, এই নদীটার নাম কি? চিনাই। আমাদেরও রিসোর্ট আছে, ভালো রিসোর্ট, ঠিক আছে। তুই ওপারে যাই আগে, নাম্বারটা নিয়ে যাও। নাম্বারটা নিয়ে নে দাদা। কমের মধ্যে চাইছো রিসোর্ট? ছেড়ে দেবো কিন্তু। চাবি লাগানো আছে, হ্যাঁ? দেখো এই খেয়াঘাটে পার হতে হবে এইভাবে, ভুজুতের খেয়াঘাট। দারুণ লাগছে কিন্তু। ও হো, প্রথম এইরকম খেয়াঘাট থেকে পার হচ্ছি। এ চলে আয় সবদীপ, আরে চলে আয়। গাড়ি ধরো, গাড়ি ধরো, গাড়ি ধরো। হ্যাঁ হ্যাঁ, গাড়ি ধরছি। অভিজ্ঞতাটা দারুণ ছিল, ওই নদী পার করা বাইকে করে, আর এত জল, হাওয়া হচ্ছে, বোট কাঁপছে, আর জোয়ারের সময় তো ওই কারণে। দেখো আর এই দেখো আমার বাইক ওই আসছে, ওনাদেরকে বললাম 100 টাকা নিল, পার করে দেবে বললো, আমাদের হাত দিতে লাগবে না। পার করা আপনার টেকনিক আলাদা। দেখো এটা হচ্ছে আমার গাড়ি, এই আমার গাড়ি উঠে গেল। টাকাটা দে। খেয়া পার হয়ে গেছি, টাইমে যে খেয়াগুলো আছে ওই খেয়া পার হলে 50 টাকা নর্মাল, এই খেয়াতে আসলাম 100 টাকা করে নিল বাইক। আমাদের আর কোনো টাকা নেয়নি, ওই 100 টাকায় দিয়ে দিয়েছি, হয়ে গেছে মোটামুটি। আর দেখেছো নদীতে কত জল, অনেক জল, অনেক জল নদীতে। আমি নদীটা কি নাম আমি মেনশান করে নিচে দিয়েছি, দেখলে অনেক। এয়া থেকে কিন্তু যে ক্যাম্প সাইট মানে বিচ সাইড, তার দূরত্ব কিন্তু 6 কিলোমিটার, 6-6.5 কিলোমিটার মতন। আমরা যে একটা আইল্যান্ডে আছি সেটা কি বোঝা যাচ্ছে? বোঝাই যাচ্ছে না। দেখো চারধারে কিন্তু, এই আইল্যান্ডের চারধারে কিন্তু জল, একটা সাইডে পুরো সমুদ্র মানে বঙ্গোপসাগর, আর এক সাইডে ওই যে নদী পার হয়ে আসলাম, এটা হচ্ছে বালিয়াড়া বাজার। সামনে দেখলাম বালিয়াড়া স্কুল ছিল, বালিয়াড়া। আর এই বালিয়াড়ার বাজার থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, সোজা একদম সমুদ্র সৈকত, একদম সোজা রাস্তা দেখাচ্ছে। এই ডান সাইডে অনেক কিন্তু ক্যাম্প আছে, দেখি আমাদের হচ্ছে সোনার বাংলা ক্যাম্প বল, দেখি কোথায় ক্যাম্পটা। মানে সব বাড়ি ঘরদর আছে তো দেখছি, শুধু ক্যাম্পটা কোথায়? হ্যাঁ আমরা ফাইনালি চলে এসেছি, এবার পুরো আমরা ক্যাম্প সাইটে যাচ্ছি। এখানে কিন্তু অনেক রিসর্ট আছে, শুধু রিসর্ট এখানে। দেখি কিরকম রিসর্ট। এই হচ্ছে আমাদের সোনার বাংলার রিসর্ট। সব রুমেই কিন্তু মানে বেশিরভাগ রুম হচ্ছে এসি। আমাদের এসি রুম ছিল, 1000 টাকায় 3 বেলায় থাকা, খাওয়া দাওয়া। আর ওই যে রিসেপশান দেখছো, এটাই হলো রিসেপশান। আর এই যে সেম আমাদের এই D105। আর রুমের বাইরে, এই রুমের বাইরে কিন্তু এইরকম বসার জায়গা করা আছে। আর এই যে আমাদের রুম, এসি রুম ছিল, এই যে এসি রুম ছিল, একটু অগোছালো আছে, সকালবেলা ভিডিও করছি। আর এই দুজনে মিলে ছিলাম, এই আমার বন্ধু। আর এই যে ওয়াশরুম। তবে একটা জিনিস বলবো, 1000 টাকায় থাকা খাওয়া দিলেও কি বলবো, এখানে রুমের কন্ডিশান মানে মডারেট মোটামুটি, আর কিন্তু খাবার দাবারের ব্যবস্থা ছিল খুব ভালো। এই যে এখানে আমাদের হচ্ছে এই সোনার বাংলা রিসর্টের, এখানে সবাই কিন্তু
কমন জায়গা, এখানে সবাইকে খেতে আসতে হবে, যেহেতু 1000 টাকা প্যাকেজের ভিতরে 3 বেলা খাওয়া দাওয়া। আমাদের রুম ওপরে ছিল, নিচেও রুম আছে, টোটাল এখানে 13টা রুম আছে। এই রিসর্টে 4 টাইম খাওয়া দাওয়া নিয়ে পার হেড 1000 টাকা যেহেতু ছিল, তাই আমাদের লাঞ্চে খাবার দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, চিংড়ির মালাইকারি আর কাতলা মাছের কারি। আর সন্ধেবেলা দিয়েছিল ভেজ চপ আর মুড়ি। আর রাতে দিয়েছিল হচ্ছে রুটি, আলু ভাজা আর চিকেন কারি। আর তার সাথে যারা ভাত নিয়েছিল, ভাতের সাথে ডালটা ছিল, চিকেন কারিও ছিল। আর সকালবেলা যেহেতু অনেক সকালে আমরা বেরিয়ে গেছিলাম, তাই সকালের লুচি, ডিম সিদ্ধ আর ঘুগনিটা খাইনি। তবে এখানে আরও খাবার দাবারের আয়োজন ছিল যেগুলো প্যাকেজের বাইরে ছিল। হোটেল সোনার বাংলা, এটা রিসর্ট বলছে এরা, মানে রিসর্ট সোনার বাংলাতে আছি। আর এই ঠিক রিসর্টের গায়েই দেখো এই যে বিচ, সমুদ্র বিচ। এখানে আবার এই সুইমিং পুল মতন করা আছে, কিন্তু এর জলের যা কালার, এতে স্নান করা যাবে না। এর ওপরেও আপনারা উঠতে পারবেন যারা আসবেন। আর এখানে জলের ঢেউয়ের আওয়াজ দেখো। একটু পরে আমরা নামবো, মানে এখন জোয়ার বলে এতটা জল, এখন জোয়ার আছে, কিছুক্ষণ পরে বললো বিকালের দিকে ভাটা চলে যাবে। আর কিন্তু এখানে এ যা জল দেখছি, এই জলে নেমে থাকা যাবে না, কারণ কি একদম ঘোলা, কতটা করে জল উঠছে। প্রত্যেকটা এখানে কোল ধরে প্রত্যেকটাতে রিসর্ট আছে, এইরকম কোলে এইরকম সব বসার জায়গা করা আছে। তবে এখানে বললো ঝড়েতে এইসব বানায় ভেঙে যায়। আমাদের রিসর্ট হলো এটা, রিসর্ট সোনার বাংলা। দেখো কতটা করে জল উঠছে, দেখো ভাটা চলে যাবে। এখন এতটা জল দেখছো, বললো বিকাল দিকে কিন্তু ভাটা চলে যাবে। এই মৌসুমী আইল্যান্ডের বিচে বসে আপনারা উপভোগ করতে পারবেন বঙ্গোপসাগরের দিগন্ত বিস্তৃত জলরাশি। তার সাথে দেখতে পাবেন দূর সমুদ্রে সারি সারি মাছ ধরার ট্রলার ভেসে বেড়াচ্ছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। বারোটার সময় এসেছিলাম, তখন এই যে গার্ডওয়ালগুলো মারা আছে, এই শালবল্লিগুলো মারা আছে, পুরো কানায় কানায় জল ছিল। এখন দেখো জল পুরো কমে যাচ্ছে ধীরে ধীরে, একদম জল কমে যাচ্ছে। বললো ভাটা পড়ে যাবে, একদম এখানে চর পড়ে যাবে। তবে এই চরে প্রচুর কাদা আছে, দেখো ভাটা হয়ে গেছে, দেখো জল কতটা নিচে নেমে গেছে। কিন্তু এই বিচে আমরা নামছি না, কারণ হলো কাদা আছে অনেক, দেখছো অনেক কাদা আছে, যে কারণে নামছি না। সেই ওদিকে কয়েকজন সমুদ্রেতে নেমে সব স্নান করছে। আর এখানে স্পেশাল জিনিসটা হলো এই ওপরটায় বসে থাকলে কিন্তু ভালো সমুদ্রের ভিউ আর এই আওয়াজটা কিন্তু দারুণ পাওয়া যাবে। টি শার্টটার নাম এখানে ভালোবাসা লেখা আছে, দেখো এই টি শার্টটা কিন্তু দারুণ দেখতে, ভেতর কেমন জানি না। আর আমরা কিন্তু মৌসুমী আইল্যান্ডের যে ম্যানগ্রোভ বীজ আছে, ওখানে জঙ্গল আছে ম্যানগ্রোভের, আর বীজও আছে, সেই জায়গাটায় কিন্তু এরকম ইটের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এখানে সত্যি বলতে একটা জিনিস, এত সুন্দর হাওয়া, মানে কি বলবো, মন ভরে যাচ্ছে, দারুণ হাওয়া চলছে এখানে। এখানে এসে কেমন লাগছে? খুব সুন্দর অ্যাডভেঞ্চার, খুব সুন্দর অনুভূতি। এটাই হলো বলছিল সব ম্যানগ্রোভ বীজ, ওই যে নৌকা রাখা আছে সেই যে। আর এই যেগুলো দেখে মনে হচ্ছে বক বসে আছে সাদা সাদা, কিন্তু এগুলো বক নয়, এগুলো সব বস্তা। কারণ এই বস্তায় সব বালি মাটি ভরে নদীর পাড়েতে দিয়েছিল, মানে এই সমুদ্রের পাড়ে, যাতে না ভেঙে যায়। কিন্তু জলের সব তোড়ে সেই বস্তা থেকে মাটি সব বেরিয়ে এই বস্তাগুলো এইরকমভাবে সব এই গাছে সব জড়িয়ে গেছে, মানে এগুলো সব ম্যানগ্রোভ গাছ। দোকানে চা খেলাম বসে বসে একটা দোকানে, এখানে গল্প করছিলাম, বলছে পূর্ব দিকের হাওয়া, এই হাওয়াতে আসলে সমুদ্রে মাছ ভালো হয়, তারপরে ঝড় বৃষ্টি হয় খুব। আর এই যে নদীটা,
এই নদীটা হচ্ছে আমরা পার হয়ে আসলাম, এটা হচ্ছে চিনাই নদী, আর ওই দিকটা হচ্ছে মুড়িগঙ্গা নদী, আর সেই হচ্ছে মোহনা। ওটা সেই বড় বড় দূরে হচ্ছে ট্রলার দেখা যাচ্ছে, ওটা কিন্তু বঙ্গোপসাগর। আর এই বিচ বরাবর হেঁটে যাচ্ছি, মানে এখানে মানে বিচের পার বরাবর মানে এতটাই হাওয়া হচ্ছে কি বলবো, দারুণ হাওয়া কিন্তু। আর আমার পেছনে ওপারে কিন্তু ফেজারগঞ্জ, এই দ্বীপটার ওপারে। আর এই যে আমার বন্ধু সৌম্যদীপ, ওকে একটু বলছি ভিডিও করে দিতে, করে দিচ্ছে না। ও এই হাওয়াটাকে উপভোগ করবে, ওই তুই কর একা একা। আমি বাধ্য হয়ে ট্রাইপডটা বের করলাম। আপনারা যারাই হচ্ছে এই মৌসুনি আইল্যান্ডে আসবেন, এই মৌসুনি আইল্যান্ড কিন্তু মানে বিকালে কিন্তু দারুণ লাগবে। এই সুন্দর হাওয়া আর সূর্যের তাপ পড়ে যাবে, তখন কিন্তু এত ভালো লাগবে কি বলবো, দারুণ ভালো লাগবে, দারুণ ভালো লাগবে, এত সুন্দর। আর সন্ধে হয়ে গেছে এখন, আকাশটা দেখো কেমন লালচে লালচে লাগছে দূর থেকে, ভালো লাগছে কিন্তু। এই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এই আইল্যান্ডটা হলো জম্মু আইল্যান্ড। এই আইল্যান্ডে কিন্তু নামতে দেয় না, বোটে করে ঘোরা যায়, তো ওই ফেজারগঞ্জের ওখান থেকে বোট ভাড়া করে নিয়ে যেতে হয়। আর এই যে মেঘগুলো জমে আছে, এই যে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাগর আইল্যান্ড, যেখানে আছে কপিলমুনির আশ্রম। গঙ্গাসাগর কিন্তু সেই মকর সংক্রান্তিতে যে মেলা বসে, পূর্ণ স্নান হয়, ওখানেই কিন্তু হয়। এই যে কাকাটা দাঁড়িয়ে আছে, এনার সাথে একটু অনেকক্ষণ ধরে কথা বললাম। বলছে এই যে বাঁধটা আছে, এই বাঁধ এখানে ছিল না, বাঁধটা সেই আগে, বলছে প্রতি বছর ভাঙতে ভাঙতে এরম সরে এসেছে। আর এই বাঁধের মাটি পড়ে পড়ে এই বিচে এত কাদা, মানে আগে এত এখানে কিন্তু কাদা ছিল না। এই দেখো, এগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে করা হচ্ছে, এই বাঁধগুলো দেওয়া হচ্ছে। ভাবে সব সুন্দরভাবে লাইট জ্বলছে, আর এখানে দারুণ হাওয়া হচ্ছে, আর এই ঢেউয়ের আওয়াজ মারাত্মক, দুম ঝাপাট ঝাপাট করে জলের ঝাপটা, আবার জোয়ার চলে এসেছে। এই ভাটা পড়ে যাচ্ছে, বা ধীরে ধীরে কিন্তু জল আরও নিচে নেমে যাবে। কয়েকজন এই যে আমাদের হোটেলের এই যে এখানে নেমেছে, আর এই যে এখানে নামার ব্যবস্থা করা আছে সিঁড়ি সিঁড়ি। আমি বলছিলাম বিচে কাদা আছে, কিন্তু এই বিচে কিন্তু কাদা ফাদা অনেকটাই কম আছে, কাদা নেই, বালিই আছে এখানে। তবে এই যে রিসর্টে আছে, এই রিসর্ট থেকে কিন্তু এই বিচে নামা যাবে যখন ভাটা সরে যাবে। এগুলো সব বালি, এই যে জল আসছে, এগুলো বালি সব।